আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয়। আচ্ছা, শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, অসহায়। সে অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য, সে যাতে আইনি সহায়তা পায়, আইনি সহায়তা থেকে কোনো রকমের অবহেলিত না হয়, নিবৃত না হয়, সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি। আমিও আর এটাই করলাম, আমি বললাম যে ডক্টর ইউনূস, দিস ইজ বাংলাদেশ, এটা আমরা ক্রিয়েট করছি, উই ক্রিয়েটেড in exchange of 33 million people, the lives of the 3 million people. So এইখানে তুমি যদি রিসেন্ট বাটন চাপো, আমি ফ্লাশ বাটন চাপলাম, তোমাকে ওয়াশ আউট করে দিলাম। এইখানে হলো কন্ট্রাডিকশন। আমি তো 71-এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, আন্ডার নো সার্কামস্ট্যান্স। আমার লাইফ যেতে পারে, 71-এর সাথে তো কোনো কম্প্রোমাইজ নাই, প্রশ্ন ওঠে না। এক্স্যাক্টলি, এটার সাথে তো কোনো প্রশ্ন নাই। এবং কত বড় অডাসিটি আমাদের এই কথা বলার জন্য, যেমন তোমাদের গ্রেপ্তার করলো। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গুম খুনের অভিযোগ রয়েছে, সেরকম 2টি মামলায় তাকে শেখ হাসিনা আইনজীবী নিযুক্ত করা হয়েছে। আমি অ্যাডভোকেট জাহিদ হাই খান পান্না আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন, এটি কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে, নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে? আবেদন, এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি, তারা গ্রহণ করেছে। মৌখিকভাবে আমি আবেদন জানিয়েছি, আমার যে আকুতি ভেতরের সেটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই। এই মামলা দুটো কি আমরা কি একটু জানতে পারি? আপনি মানে এই মামলার অভিযোগপত্র আমি এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, এগুলো হয়তো দিবে আগামী 3 তারিখ বা 7 তারিখ তারিখ আছে, 27 তারিখ তারিখ আছে, 28 তারিখ 8 তারিখে তারিখ আছে, তখন হয়তো দিবে, তখন হয়তো পাবো। এবং যে প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য একটি অনুষ্ঠান, অন্য একটি পর্বে, আপনি 5 আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সেই ছাত্র সমন্বয়কদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন মানবাধিকার রক্ষার জন্য। এবং 6 ছাত্র সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে আটকে রাখা হলো বেশ কয়েকদিন, তখন হাইকোর্ট প্রাঙ্গণে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপনি মানববন্ধন করেছিলেন, তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বা তাদের পক্ষে। আজ 1 বছর 1.5 বছর পরে এসে সেই আন্দোলনের যে গুমের অভিযোগ এর আগে সরকারের সময়, কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন, এটি কেন? শুনেন, আমি 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী। কোথায়? চাকরিতে। আমি সেইখানে তাদের পক্ষে ছিলাম। আর একটা ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে, গ্রেপ্তার করুক কিন্তু গুলি যাতে না করে, এইটা ছিল আমাদের আন্দোলন আইন অঙ্গনে। কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বলছে 71 না 24, 36, তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা তারা ইউটার্ন করছে। এবং খুঁজলে পরে দেখতে পারবেন 5 তারিখ যখন সেনাপতি আমাদের ওয়াকারুজ্জামান, উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন, আমি অলরেডি আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হক তাদেরকে জানিয়েছে, দুজনের নাম কিন্তু বলেছে। আমি বোধহয় 10 মিনিট, 5 থেকে 10 মিনিট সময় নিয়েছি। আমি আমার ফেসবুক লাইভে গিয়ে বললাম যে আর্মি চিফ হিসাবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না।
এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ওইখানে ওইটা শেষ। পরবর্তীতে যখন ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না, ভয়েস অফ আমেরিকাতে গিয়ে যে 32-এর ইটা কি, তো প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে 32 আপনি কি 24-এর এই ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেন না? সত্য তারা রিসেট বাটন দিয়ে চাইপে দিছে। অতীত সব 71 থেকে 32 এটা রিসেট বাটন চাইপে দিছে। সেখানে যারা অ্যাটাক করলো, মব ক্রিয়েট করলো, তাদের কাউকে গ্রেপ্তার করলো না। গ্রেপ্তার করলো কাদের? যারা অতিথি, যারা শ্রোতা, যারা বক্তা, যারা আলোচনা করবে। তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে? এখানে তো এই যে স্টেট মেকানিজম, স্টেট মেকানিজমই তো হলো তাদের হাতে। তা না হলে পরে আজমি, সেই সকল ব্রিগেডিয়ার আজমি, সে বলতে পারে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আর অডাসিটি হি হ্যাভ, কোত্থেকে পায় এই অডাসিটি? তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় নাই, এটা তো সেডিশনের কেস। তো সেগুলো কেন হয় না? কেন তাদের চোখে পড়ে না? তাদের চোখে কি ধুলি পড়েছে পলুর বলদের মতো? আমি জেনারেল পান্না, আমি শেখ হাসিনা প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আছে, সেটা আমি আপনাকে করবো। মঞ্চ 71-এর প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো, সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু উত্তরটি ক্লারিফাই করতে চাই অডিয়েন্সের কাছে। অনেকেই এমন একটি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না, অনুষ্ঠান যখন চলছিল সেই সময়। এবং আমি একটু বলি, অনুষ্ঠানটি বড়জোর 20 মিনিট কন্টিনিউ করা গিয়েছিল। 10:15 শুরু হলো, মোটামুটি 10:40-45 মধ্যে মব ক্রিয়েট করা হলো। সেই সময়ের মধ্যে আপনি আসেননি, আমি শুধু এটুকু জানি। এবং দর্শকের প্রশ্ন, দর্শক বলছি যারা এই খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো, তখন অনেকের প্রশ্ন, কেন অ্যাডভোকেট জেরাই খান পান্না নিজের প্রোগ্রামে নিজে এলেন না? এই বিষয়ে আপনি হয়তো কোথাও কোথাও কথা বলেছেন, তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন যে আসলে বিষয়? ছোট করে বলতে পারি যে আমি কিন্তু ছিলাম আমার ফুল ফ্যামিলি সহ 3 জন, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, 3 জন অসুস্থ ছিলাম। আর আমি দীর্ঘ 1 বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না, হাঁটতে অসুবিধা হয়। এবং এখন আমার একটু করলে পরে সেখানে আমার হুইল চেয়ারে মুভ করতাম। তো সেই ক্ষেত্রেটা এসে আমি সেদিন যেতে যেতে বসুন্ধরার জ্যামে পড়ছি। হসপিটাল থেকে কিন্তু আমি রওনা দিছি, দিয়ে আমি ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির দরজায় দাঁড়াবার পরই দেখলাম যে আমার গাড়ির পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি বড়ি দিল এবং আমার পেছনের গ্লাসটাও ভেঙে গেল, ফেটে গেছে। তা আমি একটু রাগ হয়ে গেলাম। আমি মনে করছি যে এটা বোধহয় এই রাস্তার কিছু উশৃঙ্খল ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে, তারা বোধহয়। আমি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছি বলি আমার ড্রাইভার সে বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে। স্যার এদের যা মনে করছেন তা না, ওদের সামথিং ইজ রং। তো এর মধ্যেই ভেতর থেকে একটা কল আসলো, কি যে স্যার আপনি ঢুকবেন না, একটা লয়ার ফোন করলো, এখানে সমন্বয় একটা গন্ডগোল করতেছে। তো এইটা শোনার পরে সে বললো যে স্যার আপনি বাসায় যান, আপনাকে পাইলে পরে কিন্তু জানে মারি ফেলাবে। তাহলে আমি না, বাসায় তো আমি যাবই না। আমি ওরে বললাম যে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আমার চেম্বারে আছি, ওইখানে বসে আমি ভিডিও সবই দেখতে পেলাম, এবং যে ভিডিওগুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কেন আমি দেরিতে যাওয়ায় বা ক্ষতিটা হয়েছে কি, আমি অ্যারেস্ট হই নাই, এই তো। আমি তো বাধা দিতে পারতাম না, ইটস আ প্রি প্ল্যান, তাদের অর্গানাইজড। আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন, তারা বলতেছে, এক টুপি পর এক লোক তাকে জিজ্ঞেস করে যে আপনি কে, আমি জুলাই যোদ্ধা। অ্যারেস্ট করতেছে কাকে? লতিফ সিদ্দিকীকে। অ্যারেস্ট করতেছে কাকে? সব 70 বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের। অ্যারেস্ট করতেছে কাকে? মঞ্জুরুল আলম পান্নাকে।
অ্যারেস্ট করছে কাকে? ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে। অ্যারেস্ট করতেছে কাকে? ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাকসুর সদস্য ছিল আনিসুর রহমান, এটি মানুষুর রহমান বুলবুলকে। মানে অসংখ্য, সবাই কিন্তু 70 ঊর্ধ্বে বয়স, except 3 or 4 people। এইগুলো তো মানুষ বুঝতে পারে। কোর্ট কেন আপনাদের বেল দিছে? কোর্ট বলছে বুঝলাম, কিন্তু তারা কি সন্ত্রাসটা করছে ডিআরএল ভিতরে? এবং ডিআরএল সম্পাদক বোধহয় একটা স্টেটমেন্টও দিছিলেন। জি, তো সেইটা যখন কোর্ট দেখলো বলছে এটা ডিআরএল ভিতরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিতরে কি সন্ত্রাসটা করবে এরা? সব অ্যাবভ 70। আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে 16-17 কি 12 জন না 16 জন আওয়ামীপন্থী বিচারকেরা বেইল দেয়, জামিন দেয়, দেখতেছে এই ব্যবস্থাটা, আমরা ধরি তারা জামিন দেয়। এ তো তারা বলতে পারে না জামিন দেয়, তো আইনের বিষয়ে জামিন পাওয়াটা। হ্যাঁ, আমরা এটা মানুষের তো আটকে রেখা, এই যে অত্যাচার, এটা ওয়ান কাইন্ড অফ অত্যাচার। এই অত্যাচার কিন্তু শেষ, অত্যাচারের জন্যই কিন্তু একটা গভর্নমেন্টের পতন হয়, মানুষের পতন হয়, সাম্রাজ্যের পতন হয় অত্যাচারের কারণে। আমি আর বেশি কিছু বলবো না, অত্যাচারের লিমিট কিন্তু এক্সিড করে যাচ্ছে। আপনি যদি জাজ করেন, এখন কিন্তু আওয়ামী লীগের পপুলারিটি আমার দৃষ্টিতে, আমি বলবো না, কারণ আমি 72 থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ করি না, করবো বলেও আমার কোনো নাই, আকাঙ্ক্ষা নাই, কারণ আমি সাম্যবাদে বিশ্বাস করি, সমাজতন্ত্রে বিশ্বাস করি, পৃথিবীতে থাক আর না থাক। আপনি আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করেছেন, আপনি কি এই দুটি মামলার আপনি জয় লাভ করার আশা করছেন কিনা? মানে যা চলছে, যা এখনো পর্যন্ত অবস্থা। অবশ্যই আমি ন্যায় বিচার যদি থাকে আমি আশা করি। আমি এখন পর্যন্ত অভিযোগপত্র বা চার্জশিট, পুলিশ রিপোর্ট এগুলো কিছুই পাইনি। পাই, দেখে নেই, তারপর সাক্ষীর জেরা টেরা হবে, তো সাক্ষীর ওপেন হবে, চিপ ওপেন হবে, জেরা হবে। এর আগে যে মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে হলো 5টি অভিযোগে তার যে মৃত্যুদণ্ড হয়েছে, সেটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ, আইসিজি, এমনকি জাতিসংঘ থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এই মামলার রায় নিয়ে, মামলার প্রক্রিয়া নিয়ে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এটাই উত্তর চাই যে এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে, যে তারা যে অভিযোগগুলো তুলেছে, যে প্রশ্নগুলো তুলেছে, সেগুলোর সঙ্গে আপনি একমত? অবশ্যই একমত। আপনি দেখেন, শেখ হাসিনার পতনের 5ই আগস্টের আগ পর্যন্ত হিউম্যান রাইট ওয়াচ একটা অক্ষরও শেখ হাসিনার পক্ষে লেখে নাই বা আওয়ামী রিজমের পক্ষে লেখে নাই। এবার কেন গেল? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখন কেন তারা বিরুদ্ধে বলতেছে? বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলি, এই যে বললেন না 23 সাল থেকে আওয়ামী লীগের সময় 23-এর 1 জানুয়ারি ফার্স্ট সার্কুলার, সেইটা দিয়ে আইন সালিশ কেন্দ্র, ব্লাস্ট এবং অন্যান্য আইন সালিশ কেন্দ্র ছিল প্রথম, যার ফান্ড বন্ধ করে দেওয়া হয়। সরাসরি না, বলা হয় যে এদের ফান্ড আসতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, 5-6টা মন্ত্রণালয় হইয়া, এবং আই এম দ্য পার্সন যে লায়েবল, যে আইন সালিশ কেন্দ্রের যেখানে 1300 স্টাফ ছিল, আমার 4টা ফ্লোর নিয়ে কাজ করতাম, সেইখানে আমি আজকে 50 জনের স্টাফ নাই। আমার 1700 মামলা ছিল ঢাকা বারে, 600-তে নামাই নিয়ে আসছি। কি করব? তো এইটা হচ্ছে আমার শেখ হাসিনার সময়ের অ্যাওয়ার্ড, এবং এখনো ওই একই বহাল তবিয়তে আছে।